আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম এন্ড কো সলিসিটার্স, এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় মাসের প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরবর্তী মঙ্গলবার একই প্রোগ্রামটি ঠিক একই সময়ে রিপিট দেখানো হয়, অর্থাৎ রেকর্ডেড প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হয়। সুতরাং মাসের প্রতি রবিবার এবং প্রতি মঙ্গলবার দুপুর 12:30 থেকে 2টা আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম এন্ড কো সলিসিটার্স ফার্ম এস্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন বা কোয়েরিজগুলো আমার কাছে আসে। সেই প্রশ্নগুলি থেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে অনার ক্রাইম। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে ফোন করে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলে, অথবা পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, তাহলে সাথে সাথে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে আপনার অ্যাডভাইস নেওয়াটা উচিত। আমি আমার বক্তব্যগুলো বাংলায় এবং মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। দর্শক, আজ যারা আপনারা টেলিভিশনের সামনে বসতে পারেন নাই, আপনারা মোবাইলের মধ্যে আমাদের প্রোগ্রামটা দেখতে পারেন। আপনারা লগ অন যদি করেন এনটিভি ইউরোপ লাইভের মধ্যে, তখন প্রোগ্রামটা দেখতে পারবেন, অথবা এনটিভি ইউরোপ ফেসবুকের মধ্যে যদি আপনারা লগ ইন করেন, তখন আপনারা আমাদের এই প্রোগ্রামটা দেখতে পারবেন। আপনার এনটিভির কলাকৌশলীরা, দক্ষ কলাকৌশলীরা সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা ওনারা লাইভের মধ্যেও দিয়ে দেন এবং ফেসবুকের মধ্যেও দিয়ে দেন। আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি অনার ক্রাইমের উপর বলবে। সেই দীর্ঘ 25 বছরের এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার লিন টাউনলি। উনি শুধু ব্যারিস্টার হিসাবে না, ওনার আরও পরিচয় হচ্ছে উনি যারা ব্যারিস্টারি পড়াশোনা করে লন্ডন ইউনিভার্সিটিতে তাদেরকে পড়াশোনা করান, যারা বিপিটিসি বার প্রফেশনাল ট্রেনিং কোর্স যেটা বলা হয় তাদেরকে উনি পড়ান, ইউনিভার্সিটির উনি টিচার। তাছাড়া উনি বিগত জীবনে পুলিশের যে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস আছে ওখানকার উনি সিনিয়র ক্রাউন প্রসিকিউটর ছিলেন, এবং তাছাড়া উনি সিপিএসের পুলিশের ডিপার্টমেন্টের ম্যানেজার ছিলেন। আরও পরিচয় হচ্ছে ওনার, উনি ইউকে উইমেন ব্যারিস্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। বিফোর আই গো টু মাই কলিগ ব্যারিস্টার লিন টাউনলি, আমি সংক্ষেপে বলবো হোয়াট ডাজ অনার ক্রাইম মিন, যে অনার ক্রাইমটা কি, এটার মানেটা কি। অনেকে হয়তো বুঝবে না যে আজম সাহেব শুধু কমপ্লিকেটেড ওয়ার্ডিংগুলো নিয়ে আসেন, এগুলা কি। কারণ এগুলো হইলো কি খুব সিরিয়াস আপনার অফেন্স। এগুলার বিভিন্ন টাইপের অফেন্সগুলো আছে। অনার ক্রাইম আছে, উনি গত প্রোগ্রামের মধ্যে যেটা বলছিলেন সেটা হইলো কি আপনার ফোর্সড ম্যারেজের উপর বলছিলেন। অনার ক্রাইমটা হলো ইনভলভস দ্য ভায়োলেন্স করা, এটা ইনক্লুডিং মার্ডার। এটার মধ্যে মার্ডারও চলে আসে, কেউকে মার্ডার করে ফেলা, কেউকে ভায়োলেন্স করা, মারধর করা। মানে আপনার এটা অনেক আমাদের সবাই জানা উচিত। অ্যাবিহেইচ বলা হয়, জিবিহেইচ বলা হয়, মানে অ্যাকচুয়াল বডিলি হার্ম করা, কেউকে আপনার থ্রেট করা, তাদের মানে চলাফেরার মধ্যে তাদেরকে কন্ট্রোল করা, এগুলো সবগুলা আপনার অনার ক্রাইমের মধ্যে চলে আসবে। ভায়োলেন্স করা কমিটেড বাই পিপল, কে এগুলা করে, এগুলা ফ্যামিলির মেম্বাররা করে, হু want to defend the reputation of their family or community, যারা
ডিফেন্ড করতে চায়, যারা প্রোটেক্ট করতে চায়, তারা মনে করে কি এটা রেপুটেশন, আমাদের ফ্যামিলির একটা রেপুটেশনের ব্যাপার আছে, আমাদের কমিউনিটির একটা রেপুটেশনের ব্যাপার আছে, এই জন্য তারা ভায়োলেন্স করে। এবং এই ভায়োলেন্সটা করে তাদের উপরে যারা তার ছেলে মেয়ে ঘরের মধ্যে আছে তাদের বিভিন্ন ব্যবহারকে কন্ট্রোল করার জন্য। Honor killing is the murder of a person accused of bringing shame upon his or her family. একদম অপটিমাম লেভেল যেটা সেটা হইল অনার কিলিং করা মানে মার্ডার করা, মানে তারা মেয়েকে অ্যাকিউজ করা হচ্ছে, মেয়ে অথবা ছেলেকে অ্যাকিউজ করা হচ্ছে, তারা একটা শেম নিয়ে আসছে ফ্যামিলির মধ্যে অথবা কমিউনিটির মধ্যে একটা শেম আনছে, এই জন্য তাকে কিল করা, এটা হইল অনার কিলিং, যেটাকে মার্ডারের মধ্যে পড়বে। এগুলা দা একদম ম্যাক্সিমাম পেনাল্টি এগুলোর জন্য, পানিশমেন্ট এগুলোর জন্য হবে। সুতরাং যারা মনে করে কি যে ছেলের ব্যবহার এত খারাপ হয়েছে, মেয়ের ব্যবহার এত খারাপ হয়েছে, তাকে পানিশমেন্ট দেওয়া দরকার, তাকে কন্ট্রোল করা দরকার, তাকে মারধর করা দরকার, তাকে বিভিন্নভাবে আপনার অ্যাবিউজ করা দরকার, তখন এগুলা ক্রাইমের মধ্যে পড়ে যাবে। হোয়াট ইজ অনার বেসড ভায়োলেন্স ইন দ্য ইউকে? ইউকের মধ্যে অনার বেসড ভায়োলেন্স যেটা, সেটা কি? আমি তো অনার ক্রাইমের যে একটা সিম্পল ডেফিনেশন দিলাম। অনার বেসড ভায়োলেন্স যেটা, সেটা হচ্ছে ইজ এ কালেকশন অফ প্র্যাকটিসেস, যে অ্যাবিউজিভ প্র্যাকটিস করা, একটা অনেক ধরনের অ্যাবিউসিভ প্র্যাকটিস করা, অনেক ধরনের দুর্ব্যবহার করা তাদের সাথে, মানে মারধর থেকে শুরু করে তাদেরকে মানে যন্ত্রণা দেওয়া, তাদেরকে অ্যাবিউজ করা, এগুলো সবগুলো হইল আপনার অনার বেসড ভায়োলেন্সের মধ্যে পড়বে। ইউজড টু কন্ট্রোল বিহেভিয়ার উইদিন ফ্যামিলিজ, যেগুলো ইউজ করা হয় যে ফ্যামিলির মেম্বারদের ব্যবহারগুলোকে কন্ট্রোল করার জন্য, তাদের চলাফেরাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য। ইন অর্ডার টু প্রোটেক্ট পারসিভড কালচারাল অ্যান্ড রিলিজিয়াস বিলিফস অ্যান্ড অর অনার, যেটা তারা মনে করে কি আমাদের কালচারের মধ্যে এটা একটা অ্যাগেনস্টে তারা চলাফেরা করতেছে, আমাদের যে কালচার আছে ওই কালচারের অ্যাগেনস্টে তারা চলাফেরা করতেছে, আমাদের যে রিলিজিয়াস বিলিফ আছে, আমাদের যে ধর্মীয় নিয়মকানুন আছে ওগুলোর অ্যাগেনস্টে তারা চলাফেরা করতেছে, এবং তারা আমাদের সম্মানের উপরে একটা আঘাত আনতেছে পরিবারের উপরে বা কমিউনিটির মধ্যে। তখন তাদেরকে বিভিন্নভাবে অ্যাবিউজ করা হয়, বিভিন্নভাবে খারাপ দুর্ব্যবহার করা হয়, মারধর থেকে শুরু করে। Violence can occur when perpetrators perceive that a relative has shamed his or her family or community by breaking their honor code, এবং ভায়োলেন্স তখন শুরু হয় যখন পারপিট্রেটর মানে যারা অপরাধী এবং যারা তারা মনে করে কি যে ছেলেটা বা মেয়েটা তার ব্যবহার করে একটা আমাদের ফ্যামিলির মধ্যে একটা শেম নিয়ে আসছে, একটা লজ্জা আমাদের উপরে নিয়ে আসছে, একটা দুর্নাম আমাদের ফ্যামিলির মধ্যে নিয়ে আসছে বা কমিউনিটির মধ্যে একটা নিয়ে আসছে, যেটা আমাদের সম্মানের উপরে আঘাত আসতেছে, অনার কোড ব্রেক করতেছে, তারা সম্মানের যে একটা পরিধি আছে ওইটা তারা এই ছেলে মেয়েরা ব্রেক করতেছে। তাহলে অনার কোড ব্রেক করা, অনার কোডটা কি? এটা হইল কি বিহেভিং ইন এ ওয়ে family believes bringing shame in the family or community, মানে অনার কোডটা হইল কোড হইল কি তারা যেটা মনে করে কি এমন ভাবে তারা বিহেভ করতেছে, চলাফেরা করতেছে যেগুলা আপনার একটা শেম আনতেছে ফ্যামিলির মধ্যে অথবা কমিউনিটির মধ্যে। এইগুলো হইল অনার মানে কোড ব্রিচ করা। তারা এই জন্য এগুলো ব্রেক যখন করবে তখন তারা তাদেরকে বিভিন্নভাবে ভায়োলেন্স করবে, এবং ইভেন অপটিমাম লেভেল যেটা আমি বলেছি একদম কিল পর্যন্ত হতে পারে, যেটার উদাহরণ আমি দিব, কেসের একটা রিসেন্ট একটা কেসের উদাহরণ দিব, তখন সবার বুঝতে সুবিধা হবে। ইট ইজ অ্যান আমব্রেলা টার্ম টু encompass various offences covered by existing legislation. তাহলে
অনার বেসড ভায়োলেন্স বলতে এমন কোনো স্পেসিফিক ওইটা না, এটা একটা আমব্রেলা টার্ম। এইটার আন্ডারে অনেক ধরনের অপরাধ হইতে পারে যেগুলো আইনের মধ্যে আছে, সেটাকে অনার বেসড ভায়োলেন্সের আওতায় এগুলো পড়বে। যেমন মনে করেন একটা অ্যাকচুয়াল বডিলি হার্ম করা, কেউকে গ্রিভিয়াস বডিলি হার্ম করা, তা কেউকে থ্রেট করা, কেউকে মারধর করা, তা কেউকে মানে এই ধরনের অনেক ধরনের যে মানে ক্রিমিনাল অফেন্স যেগুলো আছে, যেগুলা আপনার এই মানে অনার বেসড ভায়োলেন্সের আন্ডারে চলে আসবে সবগুলা। যদি করা হয় যে এটা তারা মনে করে এটা করতেছে, তার কারণটা হলো তারা মনে করে কি এটা ফ্যামিলির সম্মানের উপর একটা আঘাত আসতেছে, কমিউনিটির উপর একটা রেপুটেশনের উপর আঘাত আনতেছে তারা তাদের ব্যবহার সেবহারগুলো দিয়ে। সো এগুলো অনেক কেস হচ্ছে। আমি নেক্সট সেগমেন্টে কেসের উদাহরণ দিয়ে বলবো কত সিরিয়াস এই জিনিসগুলা। এটা অনেকের হয়তো জানা নাই, কিন্তু অনেক ক্রাইম অনার বেসড ভায়োলেন্স অনার ক্রাইম হচ্ছে যেগুলা অনেকগুলা রিপোর্টের মধ্যে আসতেছে না, কিন্তু অনেক কেস কোর্টে গেছে, যেটার উদাহরণ আমি নেক্সট সেগমেন্টে দিব। বিফোর দ্যাট আই পাস টু মাই কলিগ ব্যারিস্টার লিন টাউনলি to talk on honor crime, please. Assalamu alaikum. Good morning, and today we're just going to cover some aspects of honor crime and also look at the linked issue briefly of forced marriage. Honor crime and forced marriage tend to be considered together in the UK. Whether that sits appropriately or not is probably a matter for academic consideration, but the way that the authorities deal with it is that they link them together, because undoubtedly the forced marriage is also linked to issues of family and community honour. It's a wider subject in itself, and it's dealt with differently by the law in the UK, but certainly for enforcement and advice purposes they do sit, honour-based violence and forced marriage do tend to sit together from the point of view of how to actually deal with them from a practitioner's or a practical point of view. In relation to honour crime, you hear terms such as honour killings, honour crime, honour-based violence and honour-based abuse. They're all definitions or wording for the same type of behaviour. The definition that was adopted by the Chief Constables Association in the UK, which is basically all the Chief Constables throughout the UK, they have a working definition which they adopted officially around about 2008. Even though they'd been working on the definition since around the turn of the century, and academics had first looked at a definition of honour-based violence in 1999. The definition that's been adopted as a result of that early work by all the law enforcement agencies now is that honour-based violence, it's a crime or an incident which has or may have been committed to protect or defend the honour of the family and or the community. Now, there's been a lot of discussion around whether the word honour should be used at all. What has been suggested is that it's dishonour or it's so-called honour-based violence, and indeed now there's a move away to think of this kind of behaviour as coercive and controlling behaviour. But for the meantime, as far as law enforcement is concerned, it's going to continue to be called honour-based violence or a variation of that term. And from my own personal point of view, I think that given now that there's been a lot of publicity around the subject going on now for almost the best part of 20 years, that it actually serves an important purpose, in that it's a term that people can use that most people now understand, whether or not they've had experience within their community of this type of behaviour or not, or whether they could identify it.
So from that point of view, it still has a valid place. It may be in future that it might be just generally called coercive or controlling behaviour, because that is in fact what it is. It's an attempt to control people within a family or community group and to control their behaviour, as it were, particularly around behaviour towards the females or the women in the group. It's an ancient practice. It had its origins going way back into tribal customary laws around what the female could, or more accurately, could not do. And it was around protecting the honour of a family and community, but the honour was held by the female. So most of the honour code revolves around protection of the female, and protecting and actually controlling the sexuality of the female and access to the female by people outside of a family group. So in some societies and families, it can be considered dishonourable. For example, if a female is seen talking to a male person in public without a chaperone or someone not from the family group. Things may be moving on in all parts of the world, but we still see today serious crimes, including murders committed, that have their roots within the coercive control of the female within the family and community structure. So some of the, as it were, some of the old and ancient ideals are still alive and well all over the world, including in diaspora communities within the UK. And of course, all groups within the UK have got issues with coercive and controlling behaviour. They're not within any racial grouping. So that term has got merit, I think, in the future. But in the meantime, we will still be looking at honour-based violence and adopting the definition that has been now used for the best part of the last 20 years. So within the UK, there is a relatively recent offence from 2014 of forced marriage, which is a criminal offence. Breaches of the injunctive measure to stop forced marriages, the Forced Marriage Protection Order, that's also been a criminal offence. And that was introduced by statute in 2007. So that's been around for some time. The offence of forced marriage itself only since 2014, and there's been just a handful of prosecutions of the latter offence to date. The problem being is that often the perpetrators are within a family group or structure, and generally the simplest explanation, although it's not quite just as simple as this, but the general problem with actually getting prosecutions is that people who are involved, so victims, witnesses who are involved in the situation, don't or are reluctant to give evidence against family members and criminalise the family members. So that's why the offence has not reached the courts, and there have not been as many prosecutions as perhaps would have been the aim of the government at the time that they passed the legislation. In relation to an honour-based crime, there is no actual specific offence on the statute books in the UK that relates to honour crime or honour-based violence. Rather, it's an umbrella term which encompasses various other offences which already exist under legislation in England and Wales and throughout the whole of the UK. So I'll discuss a bit more about that in the second segment of the programme. But I think just to start off looking at the general offence and how it's treated, it can be really any offence of violence or coercive behaviour can be labelled by the police and the law enforcement agencies as being an honour crime if the definition is fulfilled. So if they
the honour of the family or the community. But I'll discuss more in the second segment how that works. Thank you very much, Lynn. দর্শক আপনারা শুনছেন ব্যারিস্টার লিন টাউনলির কাছে সে অনার ক্রাইমের উপরে সিস্টেম্যাটিক্যালি উনি বলছেন কিভাবে অনার ক্রাইমটা হয়। আপনারা আরো দেখবেন নেক্সট সেগমেন্টের মধ্যে। আমরা একটা শর্ট ব্রেকে যাব। আপনারা যারা টেলিভিশনের সামনে বসতে পারেন না, আপনারা এনটিভি ইউরোপ ফেসবুকে লগ ইন করতে পারেন অথবা এনটিভি ইউরোপ লাইভের মধ্যে লগ ইন করে মোবাইলের মধ্যে আপনারা আমাদের প্রোগ্রামটা দেখতে পারেন। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি। ব্রেকের পর আবার ফিরে আসবো। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম অ্যান্ড কো সলিসিটার্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথে থাকুন।